প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক, আমাদের অনেক প্রিয় মানুষ মাসুদ করিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আশা করি আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঐক্যমত্য কমিশনের বৈঠক, সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু। অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত, স্থানীয় সরকার নির্বাচন। নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব পদে আলোচনায় ৩ জন, নতুন রাজনৈতিক দল। দৈনিক সমকাল, জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মচ্ছব। সরকার সংস্কার প্রস্তাব চাপিয়ে দেবে না, রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনূস। ঐক্যমত্যের বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ। দৈনিক যুগান্তর, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা, সংস্কার করবে দলগুলো। চাপের মুখে পুলিশ লীগের দাপটে পোশাক বদল, আগে জাতীয় নির্বাচনের পক্ষে বেশিরভাগ দল। ভূমি সেবায় ভোগান্তি চরমে, কালের কণ্ঠের শিরোনাম, দলগুলোর দ্রুত সংস্কার ও নির্বাচন চায়। উচ্চ আদালতের রায়ের পরও উপেক্ষিত বাংলা। বাংলাদেশ প্রতিদিন, সরকারের ভেতরে সরকার, জোরালো হচ্ছে নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগের নিবন্ধন ও বাতিলের দাবি, কফিল মিছিল, দ্রুত নির্বাচনের তাগাদা। মানব জমিন, দ্বিতীয় পর্বে সরকার আলোচনায় চার্টার। আমাদের সময়, পেশাগত সুরক্ষা চান জেলা প্রশাসকরা, জাতীয় নির্বাচনে অগ্রাধিকার, ন্যূনতম সংস্কারে গুরুত্ব। খবরের কাগজ, গণহত্যার বিচার ও সংস্কারের মতৈক্য, আবার আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ। আমার দেশ, বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস, ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে ঐক্য অটুটের বার্তা। কালবেলা শিরোনাম, মুক্তিযোদ্ধাদের ৮৭০টি ফ্ল্যাটের অর্ধেকেই প্রভাবশালীদের দখলে, রাজনীতিবিদরাই সংস্কার করবেন। দৈনিক জনকণ্ঠ, অভ্যুত্থানের স্বপ্ন কাজে লাগাবো, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, প্রধান উপদেষ্টা বলেছেন। রূপালী বাংলাদেশ, গোপনে ২টি বিদ্যুৎ কেন্দ্র বিক্রি, সংস্কারে ঐক্যমত্য হয়ে দ্রুত জাতীয় নির্বাচন। মাসুদ করিম, শিরোনাম শুনলেন, সব পত্রিকারই শিরোনাম জাতীয় ঐক্যের যে প্রয়াস সেটি শুরু, সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু, প্রথম আলোর শিরোনাম। কি মনে হয় আপনার? ধন্যবাদ। এটা অবভিয়াসলি যে বাংলাদেশে যে একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে, যে পিরিয়ডটার মূল উদ্দেশ্য হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রত্যাবর্তন এবং একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সংস্কার সাধন। এটাও ঠিক যে এই কালকে যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে সেখানে এখনকার বাস্তবতার নিরিখে যে সমস্ত রাজনৈতিক দলগুলি সক্রিয় ভূমিকা পালন করেছে, বিশেষ করে গত অভ্যুত্থানের সময়ে, সেই সব দলগুলির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে এবং যার সদস্য সচিব আলী রিয়াজ সাহেব, যিনি আবার আমাদের দেশের সংবিধানের সংস্কারের কমিশনেরও উনি প্রধান ছিলেন এবং উনি একটা সুপারিশমালাও দিয়েছেন। এখানে আলোচনা কিছু কিছু সাধারণ সুর আছে, যেটা হলো যে তারা জিনিসটাকে ঐক্যবদ্ধভাবে সব কিছু করার পক্ষপাতী আছে, বাট কিছু কিছু দ্বিমতও আছে, মত ভিন্নতাও আছে। যদি প্রধান দুই দল ধরেন এখনকার বাস্তবতায়, সেটা হলো বিএনপি এবং জামাতে ইসলামী। বিএনপি তারা ন্যূনতম সংস্কার সাধন করে দ্রুততম সময়ের নির্বাচন প্রত্যাশা করছে, আর জামাতে ইসলামী চাইছে যে এর আগে যেন স্থানীয় প্রয়োজনীয় সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচনটা আগে করার জন্য। এখন এই মতপার্থক্যটা যে খুব একটা বড় তাও না, ইচ্ছা করলে এই কারণ তাদের মধ্যে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং দলগুলির মধ্যে আছে, তাতে এই ধরনের মতপার্থক্য নিরসন করা একটা ঐক্যমত্য কমিশনের পক্ষে অস্বাভাবিক কিছু না, যদি না দলগুলি রিজিড থাকে তাদের পয়েন্টে। এখন সেটা আমরা হয়তো সামনের দিকে দেখব। তবে এটা ঠিক যে সংস্কার এবং নির্বাচন দুইটাই দরকার
আমাদের দেশে বিগত দিনের ইতিহাস যদি আমরা দেখি, যে সমস্ত বিষয়গুলি নিয়ে সবচেয়ে মতবিরোধ হয়েছে, বিশেষ করে গত 3টা নির্বাচন 14 সালে এবং 18 সালে এবং এই 24 সালে যে নির্বাচন, যেগুলি হয়তো যেখানে আমরা পার্টিসিপেটিভ নির্বাচন সেইভাবে বলতে পারি না, যেখানে একতরফা নির্বাচন বা সেইভাবেই হয়েছে, সেই ধারার নির্বাচন থেকে সরে আসার জন্যে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার, সে কথাটা বলা হয়েছে এবং নির্বাচন কমিশন সেটা বলেছে। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে ডিসেম্বর নাগাদ তারা একটা নির্বাচন করতে চান, যদিও উনি চাইছিলেন যে আরেকটু বেশি সংস্কার হলে হয়তো 2026 সালের প্রথমার্ধে অর্থাৎ প্রথম 6 মাসে জুনের মধ্যে নির্বাচনটা করা। এটা ঠিক যে আমাদের দেশের অন্তর্বর্তী সরকার তারা শুধু যে সংস্কার সাধন করবে এবং নির্বাচন করবে তা নয়, এটা একটা সরকারও বটে, যে কারণে তাদের দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক চালিকা শক্তিকে চালিয়ে নেওয়া, কর্মসংস্থানের সৃষ্টি করা বা আমাদের ভাবমূর্তিটাকে ভালো করা, এই সব কিছুর একটা জবাবদিহিতার জায়গাও আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে অনেকেই মনে করতেছিলেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার যত দ্রুত আসবে তত ভালো। তার মানে এই না যে সংস্কার না করেই করতে হবে, তার মানে এই না যে, এটা আমার মতে যে সংস্কার একটা প্রক্রিয়া, প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য, এবং পরবর্তী ধাপের সংস্কারগুলিকে রাজনৈতিক দলগুলি যাতে এগিয়ে নিয়ে যায়, রাজনৈতিক সরকারগুলির সেই ধাঁচটার আমি বলবো যে স্টার্টিংটা যেন ওনারা ঠিকভাবে করে যেতে পারেন, সেইটুকুর ব্যাপারটা। আপনি কি সেই অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা এখন পর্যন্ত তো জিনিসটা খুব ধীরগতি। আমরা তো প্রথম যেভাবে আমি বলছি শুনেছিলাম যে আমরা ডিসেম্বরের মধ্যে সমস্ত সংস্কার কমিশনগুলি তাদের সুপারিশমালাগুলি দিতে পারবে, এখন দিতে তো এখানেই তো দেরি হয়ে গেছে স্টার্টিংটা। এখন তারপরে দলগুলির সাথে উনি বৈঠক করার কথা, এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা বৈঠকও তারা করেছেন। এখন বৈঠক থেকে তারা একটা সিদ্ধান্তে যাবেন, আসলে প্রধান উপদেষ্টা নিজেই, বা তো তারা কিভাবে দেশটাকে মানে কিভাবে আগামী দিনগুলি কাজগুলি পরিচালনা করবে। এবং উনি কিছুটা ডিজায়ার ব্যক্ত করেছেন দেশের ভেতরে এবং বাইরের মানুষের কাছে যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করবেন। নির্বাচন কমিশন যে প্রস্তুতিটা নিচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করতে চাইছেন, এবং দেশে একটা নির্বাচনী আবহাওয়া কোনো না কোনোভাবে হালকা পাতলা হইলেও বইতে শুরু করেছে। কিন্তু আমার মতে যে একটা রাজনৈতিক রিকনসিলিয়েশন বা আরো গ্রেটার মানে বৃহত্তর আঙ্গিক যেটা, সেটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জনগণের পার্টিসিপেশন। এই জায়গায় আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেমন ধরা যাক ছাত্রদের নতুন দল গঠন হচ্ছে এবং এটা এই ফেব্রুয়ারির শেষ দিকেই বা ফেব্রুয়ারির মধ্যেই 21শে ফেব্রুয়ারির আগে পরে হয়ে যেতে পারে। প্রথম আলোতে যেটা শিরোনাম হয়েছে, নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় 3 জন, তার মানে দলটি গঠন হচ্ছে খুব শীঘ্রই। এবং আরেকটি পত্রিকার শিরোনামটা যেটাই হচ্ছে যে জামায়াতের সাথে যে সুরটি স্থানীয় সরকার নির্বাচনের যে প্রশ্ন, সেটাতে কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল বা জোটের একটা সমর্থন আছে, আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। তো সেই জায়গায় বিএনপি যদি তাদের জায়গায় অনুরোধ থাকে যে না আগে জাতীয় নির্বাচন, তাহলে কি একটা ইয়ে দাঁড়াবে না যে কে কাঠটা কি হলো, দড়ি টানাটানি, রশি টানাটানি? না, আপনি ঠিকই বলেছেন। এখানে কিছুটা প্রশ্ন বিএনপি থেকে শুধু না, বিএনপির সাথে অ্যালায়েন্স যে পার্টিগুলি আছে জামাত ইসলামী বাদে, তাদের অধিকাংশের একটা প্রশ্ন, যেমন ধরেন মান্না সাহেব, হ্যাঁ, তো আরো অনেকেই, যে সাকি কিংবা আরো যারা আছে, ওদের দিক থেকে একটা ভিপি নূর অনেকের দিক থেকে একটা প্রশ্ন ছিল যে ছাত্ররা তো এই সরকারের একটা পার্ট, যদিও বলতেছেন যে ব্যক্তিগতভাবে পার্ট তো না, তারা তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা এদের মানে এদের তো প্রায়, আমাদের প্রধান উপদেষ্টা নিজেও তো বলেছেন যে ছাত্রদের কথা এই সরকার চলবে, হ্যাঁ, তার নিয়োগ করতে, হ্যাঁ। সুতরাং এই অর্থে আমরা বলবো যে তারা যদি এই সরকারের কোনো দল থাকে তাহলে সেই দল হলো ছাত্ররা, এই অর্থে। তো সুতরাং আমি বলবো যে ক্ষমতাসীন থেকে স্পন্সরে এইভাবে দল গঠন করে সেটার ফেট কি হবে এটা আমরা কিন্তু এখনই বলতে পারছি না। এই সংশয়টা কিন্তু আজকে বিএনপি থেকেও তোলা হচ্ছে, তার অ্যালায়েন্স থেকেও তোলা হচ্ছে, যে জামাতে ইসলামী তেমন কিছু বলছেন না। কিন্তু আমার মনে হয় যে ছাত্ররা
যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা শুরু এবং শেষ করেছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়নের পথে এই প্রক্রিয়াটা কতটা সামঞ্জস্যপূর্ণ, যে সরকারের স্পন্সরে দল করা, বা এটা অনেকেই বলে যে আবার, কিন্তু তারা তো বলতে চাইছে যে আমরা সরকারি দল সরকারের প্রশ্রয় করছি না, সরকারের ইয়েতে করছি না। যেমন যিনি দায়িত্ব নেবেন নাহিদ সাহেব, উনি অলরেডি পদত্যাগ করেই কিন্তু দায়িত্ব নেবেন। এটা এটা আপনি যেটা বলছেন, এটা উপদেষ্টাও বললো, যে মানে উপদেষ্টাও বলছেন যে যারা দলে পার্টিসিপেট করবে তারা সরকারে থাকবে না, কিন্তু তাদের এই দলের মানে কমিটিতে না থাকুক, কিন্তু দলের উপরে যাদের নিয়ন্ত্রণ প্রভাব আছে তারা তো সরকারে থাকছে। আমি বাদ দিলাম অন্য উপদেষ্টাদের কথা, যে তিনজন উপদেষ্টা আছে, নাহিদ ইসলাম, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এই তিনজন উপদেষ্টা সক্রিয়ভাবে প্রধান রাজনৈতিক নিয়ামক ওই দলের। ওনারা যদি কমিটিতে থাকুক বা না থাকুক, নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে আসবেন পার্টির প্রধান হিসেবে, সেখানে নিশ্চয়ই দল থেকে আরেকজনকে দেওয়া হবে। তো এইসব দিক থেকে বিবেচনা করলে বাস্তবতা হইল যে সরকারের মানে স্পন্সর বা দলের লোক আছে, যাই হোক বাস্তবতার নিরিখে। হ্যাঁ, সময় আসলে বলে দেবে যে কোন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা একটা সন্তোষজনক সমাধানের, অবশ্যই আমরা তো চাইতেছি যে এই দেশের মানুষের পার্টিসিপেশন, একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। মানে আপনি যেটা বলতে চাইছেন যে দীর্ঘ বছর ধরে মানুষের ভোট দেবার যে আনন্দটা, সেটা বঞ্চিত ছিল, সেই মানুষ এবং ভোটটা দিতে চায় এবং নেতা বানাতে চায়। রাজনৈতিক দল যারাই গড়ুক দেশটাকে, তারা একটা ভোটের উৎসব করতে। আমি লাস্ট কথা এটাই বলবো যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, যেটাকে ওনারা বলছেন ফেসিস্ট, ওনারা যে ভুলগুলি করেছেন, আমি আশা করব এখনকার রিজিম সে কি ভুলের পুনরাবৃত্তি করবেন না। এবার আইনি ক্ষমতা চান ডিসিরা। আজকে থেকে ডিসি সম্মেলন শুরু হচ্ছে এবং এটা বাংলাদেশে প্রতি বছরই ডিসিদের সম্মেলন হয়। সেখান থেকে কি করণীয় করতে পারে সেই জায়গাগুলো আলোচনিত হয়। কিন্তু আজকের প্রেক্ষাপটে বোধ করি আরও খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। যেমন একটি পত্রিকার শিরোনামে দেওয়া হয়েছে যে তারা আইনি ক্ষমতাটা চান বেশি। ধন্যবাদ। আজকে থেকে যে ডিসি সম্মেলনটা হচ্ছে, এটা প্রতি বছরই জেলা প্রশাসকরা সম্মেলন করেন এবং জেলা প্রশাসকদের সম্মেলনে এইবার তো উপদেষ্টার সংখ্যা কম, যেহেতু তারা রাজনৈতিক সরকার নন, কিন্তু সাধারণত বিভিন্ন সেক্টরের কাজগুলি তো মাঠ পর্যায়ে বাস্তবায়ন জেলা প্রশাসকরা করে থাকেন এবং সেই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সাধারণত বক্তব্য রাখতেন এবং জেলা প্রশাসকদের কাছ থেকে মন্তব্য শুনতেন, মাঠের গ্রাউন্ডের রিয়েলিটি, এবং সেক্ষেত্রে কী করণীয় সেটা এটা হতো। তো এইবার অবশ্যই ডেফিনেটলি উপদেষ্টার সংখ্যা কম, তারা যারা কম সংখ্যা আছেন তারা নিজেরা, বিশেষ করে সচিবগণ সম্ভবত ওই ডিসিদের কাছ থেকে শুনবেন মাঠ পর্যায়ের বক্তব্য। এখানে যেই জিনিসটা আমরা বারবারই দেখি যে ক্ষমতার লড়াইটা খুব বেশি এসে যায়, যেটা সমন্বয়ের চেয়ে প্রতিযোগিতা। যেমন গত ডিসি সম্মেলনগুলিতে আমরা লক্ষ্য করছি যে পুলিশের এসপির ক্ষমতা বেশি না ডিসির ক্ষমতা বেশি, এই নিয়ে আলোচনা, জুডিশিয়ারির ক্ষমতা রাজত্ব করবে। তা আমার কথা হলো যে জিনিসটার একটা সমন্বিত কার্যক্রম, জেলা প্রশাসক, এসপি, ডিসি কিংবা যারা এসপি কিংবা যারা জুডিশিয়ারি বিভাগের প্রধান ওখানে আছেন, বিচারিক যারা আছেন এবং অন্যান্য বিষয়গুলি সবাই কিন্তু একটা সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কাজটা যদি করেন, তাহলে কিন্তু সরকারের যে পলিসি সেটা বাস্তবায়নটা যথাযথ হয় এবং সরকারকেও যদি তাদের কিছু ইনপুট দেওয়া থাকে সেখান থেকে তারা দিতে পারেন। তা আমার মনে হয় এই লক্ষ্যকে সামনে রেখে, মানে একটা জাতীয় লক্ষ্যকে সামনে রেখে একটা পেশাদার ব্যুরোক্রেসি গড়ে তোলা, সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার। আমরা যদি লক্ষ্য করি যে আমরা গত কয়েকটা মানে রাজনৈতিক সরকারগুলিতে যে জিনিসটা লক্ষ্য করা হচ্ছে যে একটা দলীয় পারপাস সার্ভ করার জন্যে মানে অনিরপেক্ষভাবে কাজ করা, সেটা একটা আমলাদের দিয়ে করানো হয়েছে, যে কারণে পরবর্তী সময়ে এই আমলাতন্ত্রের প্রতি ক্ষোভ হয়েছে এবং যারা বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে এবং যারা বঞ্চিত ছিলেন তাদেরকে আবার সামনে নিয়ে আসা হয়েছে। আবার যারা বঞ্চনার শিকার হয়েছিলেন তারাও যদি এখন একই প্রক্রিয়া অংশগ্রহণ করে, সেটা তো কাম্য নয়। তো আমি মনে করি যে আমাদের ব্যুরোক্রেসিটা অন্যান্য দেশের মতো না। আমাদের ব্যুরোক্রেসি আমরা বলি নিউট্রাল ব্যুরোক্রেসি। এখানে বিশেষ করে জেলা প্রশাসক জেলার মধ্যে তিনি নিরপেক্ষভাবে জেলার উন্নয়নের সমন্বয় করবেন
এবং অন্যান্য এজেন্সিগুলির সাথে কাজ করবেন, যাতে করে সেখানকার মানুষের সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন হয়। এবং সেই লক্ষ্য অর্জনে আমার মনে হয় যে এই একটা উপযুক্ত সময়, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময় তারা সেই ধরনের পরামর্শ দেবেন এবং সেই ধরনের আলাপ আলোচনা করবেন সম্মেলন থেকে। একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের যখন বৈঠক হলো, আমরা নানাভাবে খবর পেলাম, প্রচার মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে মানুষের ধারণা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব মোদী সাহেবের হাতে তুলে দিচ্ছেন, এবং এখানে বাংলাদেশের ক্ষমতা বদলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই আজকের পত্রিকার রিপোর্ট। বিষয়টা কি? না, বিষয়টা হলো যে অভালোবিষ্যিত নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে, এটা তো তাদের দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক, এবং এই বৈঠক শেষে একজন প্রেস কনফারেন্সে প্রশ্ন তুলেছে আপনারা বাংলাদেশ বিষয়টা নিয়ে আলোচনা করেছেন কিনা। তো একটা প্রশ্ন ওনার ছিল যে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা ইউএসএ, যে চেঞ্জ ওভারটা হয়েছে আগস্ট 5 তারিখে। ডিপ স্টেট হলো এটা একটা, আপনারা জানেন যে এটা সিক্রেট সার্ভিস, এরা কিন্তু রাজনৈতিক সরকারের বাইরে থেকে কাজ করে, এরা রাজনৈতিক সরকার থেকে স্বাধীনভাবে কাজ করে, এবং এটা আমেরিকার যেটা করে, তো ওরা গোপনে কাজ করে, এরা প্রকাশ্যে না, বিভিন্ন ভূমিকা পালন করে। এবং আমাদের এখানে এই ধরনের কথা চাওয়ার আছে যে আমেরিকা ইউএসএআইডির মাধ্যমে বা এনডিএ এর মাধ্যমে, আইআর এর মাধ্যমে কিছু কিছু নিউজও হয়েছে যে এই ডিপ স্টেট এখানে ভূমিকা পালন করেছে টু চেঞ্জ ওভারের জন্য। এইটা কিন্তু আগের সরকার যখন ছিল, এই ট্রাম্পের আগে বাইডেন, ওনারাও অস্বীকার করেছেন, এবং ট্রাম্পও যথারীতি বলছেন যে না, আমেরিকার কোনো ডিপ স্টেট কোনো রোল প্লে করে না। সেকেন্ড বাকিটা বললেন যে এখনকার পরিস্থিতির ব্যাপারে, বলেন যে এটা নরেন্দ্র মোদী এটাকে মানে আনসার করবেন, কারণ ওনাদের ওই এলাকাটা সম্বন্ধে বহু বছর ধরে গবেষণা করছেন, বলছে 100 years, মানে তা বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের বয়সও তো 100 বছর হয় না, এত বছর গবেষণা করার তো সুযোগ নাই, তারপরে মানে খুব বেশি জানেন না উনি, সেটাই বোঝাচ্ছেন, এবং নরেন্দ্র মোদীকে আনসার দিতে বলেন। মোদী অবশ্যই সেই ব্যাপারে কোনো আনসার দেননি। কিন্তু পরবর্তীতে এই বৈঠকের পরে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি উনি একটা ব্রিফিং করেছেন সাংবাদিকদের, সেখানে উনি বলেছেন যে তাদের এই ওভাল অফিসের যে বৈঠক হয়েছে মোদী এবং ট্রাম্পের মধ্যে, সেখানে এই বাংলাদেশের ইস্যুটা আলোচনা হয়েছে, এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারা এটা কনসার্নটা জানিয়েছেন, যে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এবং তারা একটা আশা করেছেন যে একটা কনস্ট্রাকটিভ দিকে যাতে আগায় নেওয়া যায়। কিন্তু সেই ব্যাপারে ট্রাম্প কি বলেছেন সেটা কিন্তু তিনি বলেন নাই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ট্রাম্প এই বিষয়টা নোটে নিয়েছেন, বাট তিনি কোনো মন্তব্য করেন নাই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এটার সাথে এক মিনিট যোগ করে দিই। বাট এট দ্য সেম টাইম আমাদের প্রফেসর ইউনুস আবার ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন, মানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্টারলিংককে বাংলাদেশে আনার জন্য। তার মানে ওই ট্রাম্পকে রিচ করার জন্যে প্রফেসর ইউনুসও কিন্তু তার ঘনিষ্ঠ এলাইদের সঙ্গে যোগাযোগ করছেন, যদিও এটা ব্যবসায়িক যোগাযোগ, তারপরেও তো রিচ হচ্ছে। দেখা যাক পরিস্থিতি কি বলে। কিন্তু আমি যেটা লাস্ট একটা কথা বলে দিই, সরি আমি বারবার ইন্টারাপশন, সেটা হলো যে আমাদের দেশের বিষয়াদি নিয়ে, আমি ইন্ডিয়াই হোক আর আমেরিকাই হোক, বাইরের লোকজনের এই ধরনের আলাপ আলোচনা ততদিনই চলবে যতদিন আমরা নিজেরা নিজেদের সমস্যা সমাধান করতে পারি। কারণে একেবারে ছোট্ট করে একটু জানতে চাই, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন একই রিপোর্ট করেছে দুজনেই, ভূমি সেবায় ভোগান্তি চরমে, এবং বাংলাদেশ প্রতিদিন লিখেছে সরকারের ভিতরে সরকার, ভূমি সেবায় ভয়াবহ ভোগান্তি, পর্চা, দলিল, ভূমি, এবং এগুলো যখন আপনি করতে যাবেন তখন মনে হবে যে আপনি বিরাট একটা অপরাধ করেছেন, আপনার নিজের জমি, অথচ মনে হবে না এই কাগজ নাই, ওইটা নাই, ওইটা নাই, মানে একটা অসহায় পরিস্থিতি। কেন? এটা প্রথম কথা হলো যে এটা ব্যাপারটা অনেক জটিল, জটিলটাকে সহজ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হয়নি, এবং সেটাকে ভূমি অফিস ঘিরে নানা রকম দালাল টাউট শ্রেণী গড়ে উঠেছে, যেখানে তারা এই জিনিসগুলিকে স্বচ্ছতার মাধ্যমে পরিস্থিতি করার জন্য সৃষ্টিও করছে না। তো আমি একটা কথাই বলবো যে এটা ডিজিটাল সেবা করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং এটা সহজ করা হবে, এবং যাতে মানুষের এই ভোগান্তিটা কমে যায়। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম ভূমি সেবা, বিশেষ করে এই ভূমি সেবার বিষয়গুলো যখন যারা ভোগান্তিতে পড়েন তাদের যে কতটা কষ্ট নিদারুণ, নিজের জমি, তারপরেও নানা এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এই ভোগান্তিটা দূর হওয়া দরকার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।